ঠিক সকাল 11টা নিউজ 18 বাংলায় খবর দিন পরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, দুই গুদামে পুরসভার নোটিশ। এবার পুরো নোটিশ কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্ন। অধিবেশনে একাধিক গুদামের বৈধতা নিয়ে প্রশ্ন। আরো একবার জানিয়ে রাখি, দুই গুদামে পুরো নোটিশ, কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্ন। অধিবেশনে একাধিক গুদামের বৈধতা নিয়ে প্রশ্ন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ থেকে আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ, একদমই গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়ার যে জগদগে ক্ষত ঘা, সেটা শুকোয়নি এখনো। কলকাতা পুরসভা এলাকাতেও এরকম গোডাউন রয়েছে যেখানে বৈধ অনুমতি ছাড়াই চলছে গোডাউন। আর সেই বিষয় প্রকাশ্যে আসার পরই কলকাতা পুরসভার টনক নড়েছে, কলকাতা পুরসভা সতর্ক, কলকাতা পুরসভা পদক্ষেপ নিয়েছে তড়িঘড়ি। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল গতকাল এবং সেখানেই প্রশ্ন তোলা হয়। প্রশ্ন তোলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, যে যাদবপুর এবং রানীকুঠিতে দুটি পণ্য বিতরণকারী সংস্থা, তাদের যে গোডাউন চলছে সেই গোডাউনের আদৌ লাইসেন্স রয়েছে কি, কলকাতা পুরসভার অনুমতি রয়েছে কি। এই প্রশ্ন তোলার পরই এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে যে এই দুটি গোডাউন, একটি যাদবপুরে অন্যটি রানীকুঠিতে, যেটা একটি টেলিফোন এক্সচেঞ্জের যে অফিস সেই চত্বরে তাদের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে চলছে। কিন্তু সেই বিল্ডিংয়ে টেলিফোন এক্সচেঞ্জের অফিস থাকার কথা, সেই বিল্ডিংয়ে গোডাউন চলছে কি করে? সেটাও আবার অন্য একটি সংস্থার পণ্য বিতরণকারী সংস্থা, তাদের পণ্য রাখার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য যে পণ্য মজুত রাখা হয় সেই রকমই একটি গোডাউন। সেখানে কি ফায়ার যে সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, সেটা কি যথেষ্ট রয়েছে? যদিও ফায়ার ফাইটিং সিস্টেম দেখার দায়িত্ব সেটা দমকল বিভাগের, কিন্তু কলকাতা পুরসভার তো দায়িত্ব রয়েছে। কলকাতা পুরসভার লাইসেন্স আদৌ কি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে গিয়েই টনক নড়ে কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে এই দুটি সংস্থার অফিসেই, অর্থাৎ রানীকুঠি এবং যাদবপুর দুটো জায়গাতেই নোটিশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা, কলকাতা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1980 অনুযায়ী যে 401 ধারায় নোটিশ দেওয়া হয়েছে যে সেই বিল্ডিংয়ে আনঅথরাইজডভাবে ব্যবসা করা হচ্ছে, এবং এই নোটিশ কলকাতা পুরসভার যে আইন অনুযায়ী এবং তারপর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কলকাতা পুরসভা নেবে। এবং পাশাপাশি মেয়র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই এই ধরনের যে গোডাউন, সেটা লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছাড়া চলতে পারে না, এবং সেই বিষয়ে আইনি পদক্ষেপও নেওয়া হবে। এবং সেই জন্য পুলিশের কাছে জানানো হবে, পুলিশকে রিপোর্ট করা হবে এবং পাশাপাশি এফআইআর করা হবে, সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হবে এই পর্যন্ত। অর্থাৎ একটা কড়া ব্যবস্থার দাওয়াই কাল জানিয়েছে। বেশ, এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ, এবং সময় সময় আমরা দেখেছি একদিকে যখন শ্রমিকেরা বিভিন্নভাবে আন্দোলন করছে, অপর দিকে এই যে বিএসএনএল এর যে বাড়িগুলো ছিল সেগুলো কখনো কানাড়া ব্যাংক, কখনো পিএনবি, কখনো ব্লিঙ্কিট এইসব সংস্থাকে ভাড়া দিচ্ছে। আমার প্রশ্ন একটা জায়গাতেই, কলকাতা পুরসভা থেকে এরা কমার্শিয়ালি যে এই বাড়িগুলো ইউজ করছে এর কোনো পারমিশন আছে কিনা, এবং প্রপার্টি ট্যাক্স নির্দিষ্ট হারে দিচ্ছে কিনা। আগুন লেগে যেভাবে গোডাউনগুলো পুড়ে গেছে, এই আশঙ্কা আমার সবসময় হচ্ছে। তদারকি করার কেউ নেই, বিএসএনএল কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই, কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে এরা এই কাজগুলো করছে। এর ন্যায্য বিচারটা আমি চাইছি। আমি অলরেডি ডিটেলস পাঠিয়েছি যে ওগুলো অফিস, অ্যাকচুয়ালি ফায়ার লাইসেন্সটা কম্পালসারি না ওইসব ক্ষেত্রে, কিন্তু আমরা বিল্ডিং প্ল্যান এবং ট্রেড লাইসেন্স কেন নেই, কী করে ব্যাংক চলছে, সেটা আমরা নিশ্চিতভাবে ইনকোয়ারি করে দেখব এবং দরকার হলে আমরা এফআইআর করব। পূর্ব কলকাতায় জলাজমি বুঝিয়ে দেদার নির্মাণ, আর এ নিয়ে গত বছরের ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বলে 500টি বেআইনি নির্মাণ ভেঙে দিতে। তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর তথ্য জলাজমি সংক্রান্ত মামলার আইনজীবীর। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত, আনন্দপুরের যে ঘটনাটা সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, মারা গেছেন বেশ কয়েকজন, এখনো অনেকে নিখোঁজ।
অভিযোগ, এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। এই জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে এর আগে নানা সময় অভিযোগ উঠেছে, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গত বছরে 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল নির্মাণের জন্য পঞ্চায়েতের দেওয়া অনুমোদন জলা জমিতে কিনা তা খতিয়ে দেখতে হবে, অনুমোদন বাতিল করতে হবে এবং অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে। 2 বছর ধরেই মামলা চলছে। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বিচার বিভাগ ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পূর্ব কলকাতা জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর তথ্য জলজমি সংক্রান্ত মামলার আইনজীবীর। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে, যেটা জলাজমি ভরাট করে বাড়ি বা নির্মাণ হয়েছে বা বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে কোর্ট যে আপনারা এটা ভেঙে দিন। আজ অবধি কিন্তু অথরিটি কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত, আনন্দপুরের যে ঘটনাটা সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা, আজকে কিন্তু তাহলে সেই ঘটনাটা হতো না। বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্ট নির্দেশ দেয় ডিসেম্বরে, অভিযোগ তারপর কিছুই হয়নি। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি অর্ডার বা রায় দেওয়া হয়, তাতে বলা হয় সেখানে যে বেআইনি নির্মাণ রয়েছে প্রায় 400টি, সেগুলো ভেঙে ফেলতে হবে। 1 মাসের সময় বেশি পেরিয়ে গেছে, তারপরে ছবিটা কি জানেন? আসুন দেখাই কি অবস্থায় রয়েছে সেই জায়গাগুলো। অভিযোগ, দিনে রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঢোকে মাটি বোঝাই গাড়ি, সেই মাটি ফেলা হয় জলাজমিতে। জলাজমি ভরাট করে কোথাও তৈরি হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। টোটাল ওয়েটল্যান্ড, জলাভূমি প্লাস সব সালি ল্যান্ড। এখানে কোনো কংক্রিট দিয়ে কোনো কাজ করা যাবে না। প্লাস এগুলো সব মৎস্যজীবী দেওয়া ছিল। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে A to Z যত নেতা MLA যা ছিল সব 2 নম্বরই পয়সা খেয়ে এগুলো কাজগুলো করেছে। 8-10 বছর হচ্ছে এগুলো কাজগুলো শুরু করেছে। এই যে কারখানাগুলো হয়েছে, যেখানে আগুন লাগলো, সেগুলো কি বেআইনি? সব বেআইনি। কোনো ফায়ার সার্ভিস নেই, কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোনো সার্ভিস নেই, কোনো ছেলে সেফটি নেই। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোথাও কোনো স্ট্রাকচার আপনি পার্মানেন্ট স্ট্রাকচারে পরিণত করতে পারবেন না। কোথাও আপনি হাটমেন্ট ছাড়া, অর্থাৎ আপনি ওপরে কোনো ছাদ বানাতে পারবেন না। তো গোডাউন তো বোঝাই করে হয়েছে, এবং এই কনস্ট্রাকশন বেআইনি কনস্ট্রাকশন দিনের পর দিন হয়েছে। সবটা রামসার সাইডে আপনাকে আইনত দিতে পারে না তো লাইসেন্স, আটকে দেওয়া আছে। অনলাইন আপনি পারমিশন পাবেন না, আপনি পলিউশন সার্টিফিকেট পাবেন না, আপনি ফায়ার লাইসেন্স পাবেন না। তাহলে সেখানে কি করে হলো? এই গোডাউনগুলো নিয়ে প্রত্যেকটা সময় আমাদের আপত্তি হয়েছে। নিউজ 18 বাংলা। নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে উত্তেজনা। বুধবার হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। পরিবারের দাবি অন্তঃসত্ত্বা ওই তরুণী প্রসবও করেন, কিন্তু সদ্যজাতকে তাদের দেখানোই হয়নি। শিশু চুরির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার। থানায় অভিযোগ জানায়। হাসপাতালের দাবি তরুণী গর্ভবতী ছিলেনই না। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা মাম্পি খাতুন বুধবার কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি হন। তার দাবি, কৃষ্ণনগর হাসপাতালে তার চেক আপ চলছিল। বুধবার ওটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বাচ্চার জন্ম দেন বলেও দাবি। শিশুর কান্নাও নাকি শুনতে পান, কিন্তু সদ্যজাতকে তার কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাম্পি খাতুনের দাবি, ডাক্তাররা তাঁকে বলেন গর্ভে নাকি বাচ্চাই ছিল না। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি, তারপর ডাক্তার আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই, ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। মাম্পির পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে শিশু চুরি গিয়েছে। এই অভিযোগে হাসপাতালে তারা বিক্ষোভ দেখান। কৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ করে। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও
দেখানো হয়েছে, রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে, আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাম্পি খাতুনের চেকআপ চলছিল। পরিবারের দাবি, মেডিকেল রিপোর্টে ভ্রূণের বয়স, ভ্রূণের হার্ট রেট এবং প্রসবের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। তারপর তরুণী হাসপাতালে ভর্তি হন। তাহলে এখন শিশু কোথায় গেল? প্রশ্ন পরিবারের। মায়ের পেটে বাচ্চা ছিল, তার হার্টবিটও চলছিল, মায়ের ইউএসজি 4 বার হয়েছে, সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। এবং তো 21/1/26-এও মা ইউএসজি করিয়েছে এই সদর জেলা হাসপাতাল থেকে। তো সেদিনকেও বাচ্চার হার্টবিট বা বাচ্চার ওজন 2 কেজি 483 গ্রাম ছিল। এখন হঠাৎ কি করে হয় যে একটা মা গর্ভবতী নেই, আর গর্ভবতী না থাকা সত্ত্বেও সে ডেলিভারি করাতে আসে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন না, এটা ফ্যান্টম প্রেগন্যান্সি, সিউডোসাইসিস। এটি এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে গর্ভবতী না হয়েও কেউ নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করেন। গর্ভধারণের প্রবল ইচ্ছে বা মানসিক চাপ থেকে এমন হতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার নানা লক্ষণ দেখা দিতে পারে। স্পেশালিস্টরা দেখেছেন পেশেন্টকে দেখে ডায়াগনোসিস দিয়েছেন সিউডোসাইসিস করে। পেটে কোনো বাচ্চা ছিল না, কোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনোটাই হয়নি। এক্সামিন করে তাকে বলা হয়েছে তার সিউডোসাইসিস আছে, তার বাড়ির লোককেও জানানো হয়। আমাদের কাছে তার কোনো ডেলিভারি হয়নি। 22,000 প্রেগনেন্সির মধ্যে হয়তো 1 থেকে 3 জনের ফ্যান্টাম প্রেগনেন্সি হতে পারে। ফ্যান্টাম প্রেগনেন্সিটা হলো অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। এগুলো কাদের মধ্যে পাওয়া যায়? যে খুব তীব্রভাবে মা হতে চাইছে অথচ সে মা হতে পারছে না, পেশেন্ট পুরোপুরি কনভিন্স যে সে প্রেগনেন্ট। এইগুলো বেসিক্যালি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বুধবার সন্ধে কিনাহারে সোনার দোকানে ডাকাতি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় 2 দুষ্কৃতী। আর তখন দোকানের বাইরে গাড়িতে বসে আরও 4 জন। লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আটক 1, বাজেয়াপ্ত গাড়ি। সোনার দোকানে লুটপাট, তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। এ ছবি বীরভূমের কীর্ণাহারের। নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড। এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান। বুধবার তখন সন্ধে 7টা। দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী। অভিযোগ, তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী। সোনার আংটি দেখতে চায়, সেই মতো আংটি দেখানো হয়। অভিযোগ, তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরও একজন। দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন। তখন সে মাস্ক এবং মাঙ্কি ক্যাপ খুলে ফেলে। দুজনে আগ্নেয়াস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায়। প্রায় 15 মিনিটে অপারেশন শেষ। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি, সেখানে বসে পাহারা দিচ্ছিল 4 জন। সেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। 2 জন আছে কাস্টমার সেজে, একটা আংটি নেবে পড়ে, বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাঙ্কি ক্যাপও পরেছিল। তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে 2 জন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে 1 জন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। 2টো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল। সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। কিনা ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত। কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসায় যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন। টোটাল এখন অবধি
দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, আর 4 জন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি, একটা আর্মস আমরা রিকভারি করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ময়নাগুড়িতে 28 নতুন রাস্তা, অর্থাৎ নতুন 28টি রাস্তা পাচ্ছে ময়নাগুড়ি। জলপাইগুড়ির ময়নাগুড়িতে 28টি নতুন রাস্তা এবং 14টি নতুন রাস্তা শিলান্যাসও করেছে মহকুমা শাসক। আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, পাশাপাশি তো খাবার জল অর্থাৎ পানীয় জলেও বরাদ্দ হয়েছে। দেখো, ময়নাগুড়ি পুরসভা 17টি ওয়ার্ডের বাসিন্দাদের যাতে পরিষেবা, সমস্ত রকমের পরিষেবা, বিশেষ করে রাস্তাঘাট, পথবিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল পরিষেবা যায়, তার জন্য একটি মাস্টার প্ল্যানও তৈরি করেছিল প্রশাসন, এবং সেইভাবেই কিন্তু সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে 28টি নতুন রাস্তার জন্য বরাদ্দ করেছে প্রায় 8 কোটি টাকার মতন বরাদ্দ হয়েছে, যার মধ্যে 14টি রাস্তা শিলান্যাস হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু 3,97,00,000 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 4 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা, 14টি রাস্তা তৈরিতে। একই সঙ্গে 32 কোটি টাকা বরাদ্দ হয়েছে পানীয় জল পরিষেবার জন্য। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য আরো 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সমস্ত কাজের কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই 28টি নতুন রাস্তা। শান্তনু, তার মানে এই যে নতুন রাস্তা হবে 28টি, এতদিন তাহলে রাস্তা ছিল না? দেখো, যে রাস্তাগুলো ছিল 3 বছর আগে কিন্তু ময়নাগুড়ি পুরসভা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পুরসভায় উন্নীত হয়েছে, তার ফলে একাধিক জায়গায় কিন্তু কাঁচা রাস্তা ছিল। সেক্ষেত্রে কিন্তু নতুন রাস্তা বরাদ্দ করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই রাস্তাগুলোকে নতুন করে তৈরি করা হবে। এবং এই রাস্তাগুলো তৈরি হওয়ার ফলে ময়নাগুড়ি শহরের সাথে গ্রামাঞ্চলের যেরকম যোগাযোগ বাড়বে, পাশাপাশি ডুয়ার্সের যে সকল রাস্তাগুলো রয়েছে, ময়নাগুড়িকে যেহেতু গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয়, সে কারণে ডুয়ার্সের বিভিন্ন রাস্তার সঙ্গে কিন্তু এই পথস্থির রাস্তাগুলোকে সংযুক্ত করা হবে। এর আগে যে রাস্তাগুলো ছিল সেগুলো সম্প্রসারণে দেওয়া হবে, যাতায়াতের অনেক সমস্যা ছিল, সেই কারণে কিন্তু পরিকল্পনা তৈরি করা হয়েছিল আরো সুন্দর, আরো মজবুতভাবে রাস্তা তৈরি করা, এবং যাতে যোগাযোগ ব্যবস্থাকে আরো দ্রুত এবং ভালো করা যায়। বেশ, ধন্যবাদ। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে, এটা কিছুদিনের মধ্যেই শিলান্যাস হবে। এবং অলরেডি ময়নাগুড়ি পৌরসভা 32 কোটি টাকা পাচ্ছে জল সরবরাহের জন্য। আমাদের পাড়া আমাদের সমাধানে 1 কোটি টাকার ওপরে ময়নাগুড়ি পৌরসভা পেয়ে গেছে। সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন, তাহলে ময়নাগুড়ি যে শহর, তার গৌরব বৃদ্ধি হচ্ছে,